আজকে আমরা জীববিদ্যা ও মানব কল্যাণ চ্যাপ্টারের অন্তর্গত ইমিউন রেসপন্স অংশটা পড়ব। এর আগে আমরা ইমিউনিটি কী বা অনাক্রম্যতা কী, অনাক্রম্যতা তন্ত্র কাকে বলে, অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলো সম্পর্কে পড়েছি। অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে ডিটেলেও পড়েছি, অ্যান্টিবডির গঠন সমস্ত কিছু। এবার পড়ব ইমিউন রেসপন্স কাকে বলে। ইমিউন রেসপন্স কি না, অ্যান্টিজেন বা যে কোনো রকম রোগ সৃষ্টিকারী জীবাণু, প্যাথোজেন যে কোনো কিছু দেহে প্রবেশ করার পর দেহের অনাক্রম্যতা তন্ত্র তার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই প্রতিক্রিয়াকে আমরা বলে থাকি হচ্ছে ইমিউন রেসপন্স। এই ইমিউন রেসপন্স কিন্তু প্রধানত দুটো তন্ত্রের মাধ্যমে দেহে কাজ করে। একটা হচ্ছে রস নির্ভর অনাক্রম্যতা তন্ত্র, আর একটা হলো কোষ নির্ভর অনাক্রম্যতা তন্ত্র। এবার আমরা দেখে নেব রস নির্ভর অনাক্রম্যতা তন্ত্র আর কোষ নির্ভর অনাক্রম্যতা তন্ত্র কীভাবে কাজ করে। যদি আমরা রস নির্ভর অনাক্রম্যতা তন্ত্রের কথা বলি, তাহলে কিন্তু রস নির্ভর অনাক্রম্যতা তন্ত্র কিন্তু প্রধানত বি লিম্ফোসাইটের সক্রিয়তায় এই অনাক্রম্যতা তন্ত্রটা কাজ করে। আর যদি কোষ নির্ভর অনাক্রম্যতা তন্ত্রের কথা বলি, তাহলে কিন্তু কোষ নির্ভর অনাক্রম্যতা কিন্তু টি লিম্ফোসাইটের সক্রিয়তায় সম্পন্ন হয়। এবার এই বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট কি একটু জানতে হবে। লিম্ফোসাইট কোষ আমরা যখন রক্ত পড়েছি তখন আমরা শ্বেত রক্তকণিকার যে প্রকারভেদ তার মধ্যে আমরা লিম্ফোসাইট পেয়েছি। সেই লিম্ফোসাইটগুলো কোথায় উৎপত্তি লাভ করছে আর কোথায় পরিণত প্রাপ্তি হচ্ছে তার উপর ডিপেন্ড করে লিম্ফোসাইটকে আমরা ভাগ করেছি বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট প্রথম পাখির দেহে বার্সা অফ ফ্যাব্রিসিয়াস নামক অঙ্গে বি লিম্ফোসাইটের পরিণতি প্রাপ্তি প্রথম পর্যবেক্ষণ করা হয়। তাই এই পাখির যে অঙ্গটা বার্সা অফ ফ্যাব্রিসিয়াস, সেই অঙ্গের নামের প্রথম অক্ষর অনুযায়ী এই লিম্ফোসাইটকে বি লিম্ফোসাইট বলা হয়। টি লিম্ফোসাইট কিন্তু অস্থিমজ্জাতে উৎপত্তি লাভ করে থাইমাস গ্রন্থিতে গিয়ে পরিণতি প্রাপ্তি হয়। তাই একে থাইমাস গ্রন্থির প্রথম অক্ষর টি, তাই একে টি লিম্ফোসাইট বলা হয়। তো তাহলে আমরা লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট সম্পর্কে জানলাম। এবার অনাক্রম্যতা তন্ত্রগুলো কীভাবে কাজ করে সেটা সম্পর্কে জানব। এবার এখানে একটা চার্ট রয়েছে, সেই চার্টে আমরা দেখতে পাচ্ছি ইমিউন রেসপন্স পদ্ধতি। একদিকে লিখেছি লেখা আছে কোষভিত্তিক অনাক্রম্যতা, আর একদিকে লেখা আছে রসভিত্তিক অনাক্রম্যতা। তাহলে দেহে যে কোনো প্রকার অ্যান্টিজেন প্রবেশ করলো, একদম বাদিক থেকে শুরু করছি। দেহে যে কোনো প্রকার অ্যান্টিজেন প্রবেশ করলো, অ্যান্টিজেন প্রবেশ করার পর অনাক্রম্যতা তন্ত্রে অবস্থিত ম্যাক্রোফাজ কোষগুলো অ্যান্টিজেনকে গ্রাস করে নিজেদের মধ্যে অ্যান্টিজেনকে প্রকাশ করে। কীরকম? ম্যাক্রোফাজ কোষ হচ্ছে এক বিশেষ প্রকার অনাক্রম্যতা তন্ত্রে অংশগ্রহণকারী এক প্রকার কোষ, যা কিনা রোগ জীবাণুকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, একটা বিশেষ পদ্ধতি যে পদ্ধতিতে কিন্তু যে রোগ জীবাণুকে গ্রাস করতে পারে। এবার ম্যাক্রোফাজ কোষগুলো যখন ওই ক্ষতিকারক কোষটাকে গ্রাস করলো, তখন তার দেহে অ্যান্টিজেনটা প্রবেশ করলো। এবার ওই ম্যাক্রোফাজগুলো হেল্পার টি কোষ নামক কোষসমূহকে সক্রিয় করে। এবার হেল্পার টি কোষ কি সেটা একটুখানি এক লাইনে বলে নিই, পরে আর একবার বলবো। টি লিম্ফোসাইট আমরা পড়লাম। টি লিম্ফোসাইট হচ্ছে যখন কোষভিত্তিক অনাক্রম্যতা কাজ করে তখন টি লিম্ফোসাইট সক্রিয় হয়। এই টি লিম্ফোসাইট কিন্তু বিশেষ কয়েক প্রকার কোষ তৈরি করে অনাক্রম্যতা তন্ত্রে। সেগুলোকে আমরা সাইটোটক্সিক টি কোষ, হেল্পার টি কোষ, সাপ্রেসার টি কোষ, মেমোরি টি কোষ এগুলো বলে থাকি। তাহলে সাইটোটক্সিক টি কোষকে আমরা টিসি নামকরণ করি, হেল্পার টি কোষকে আমরা টিএইচ নামকরণ করি। তো সেরকম ম্যাক্রোফাজগুলো হেল্পার টি কোষ বা টিএইচ নামক কোষগুলোকে সক্রিয় করে। এই সক্রিয় হেল্পার টি কোষগুলো বিভাজিত হয় এবং বিভিন্ন ধরনের কোষ, যে নামগুলো আমি বললাম, টিএইচ, টিসি, টিএস, মেমোরি টি কোষ, এগুলো সব সৃষ্টি করে। সাইটোটক্সিক টি কোষগুলো কী করে না, সাইটোটক্সিক টি কোষগুলোর আরেকটা নাম আছে কিলার সেল। রোগ জীবাণু দেহজ যে কোষগুলোকে আক্রমণ করেছে সেই কোষগুলোকে তৎক্ষণাৎ ধ্বংস করে ফেলে। তার কারণ কি, সেই কোষগুলো যদি ধ্বংস না করা হয় তাহলে সেই কোষগুলো থেকে পরবর্তী কোষগুলো আরও বেশি কোষ আক্রান্ত হতে পারবে। তাই জীবদেহের যে কোষগুলো আক্রান্ত অলরেডি হয়ে গেছে, তো সেই কোষগুলোকে ধ্বংস করার জন্য টি কোষগুলো থাকে, এইদেরকে কিলার সেল বলা হয়। এবার যদি আমি রসভিত্তিক অনাক্রম্যতা দেখি, রসভিত্তিক অনাক্রম্যতার ক্ষেত্রে কি হয়, এটা দেহ তরল বা দেহ রসের মারফত হয় বলে এটাকে রসভিত্তিক অনাক্রম্যতা বলে। এই রসভিত্তিক অনাক্রম্যতার ক্ষেত্রে কি হয় না, বি লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা এই অনাক্রম্যতায় অংশ নেয়। এই কোষ অস্থিমজ্জায় উৎপন্ন হয়
এরা দু ধরনের কোষ সৃষ্টি করে এই বি লিম্ফোসাইট, একটা হচ্ছে প্লাজমা কোষ আর একটা হচ্ছে স্মৃতি কোষ। সেগুলো কীরকম আমি একটু বলি। এই যে যখন দেহে অ্যান্টিজেন প্রবেশ করে তখন হেল্পার টি কোষগুলো রসভিত্তিক আর কোষভিত্তিক দুটো অনাক্রম্যতা কিন্তু একসঙ্গে দুটো তন্ত্র কাজ করে, তবেই কিন্তু ইমিউন রেসপন্স পদ্ধতিটা সম্পন্ন হতে পারে। যখন হেল্পার টি কোষগুলো কী করে না, এই বি লিম্ফোসাইট কোষকে সক্রিয় করে। বি লিম্ফোসাইট কোষ সক্রিয় হয়ে গেলে এরা দু ধরনের কোষ তৈরি করতে পারে, একটা হচ্ছে প্লাজমা কোষ আর একটা হচ্ছে মেমোরি বি কোষ। এই প্লাজমা কোষগুলো ডাইরেক্ট অ্যান্টিবডি উৎপন্ন করে। ডাইরেক্ট অ্যান্টিবডি উৎপন্ন করে কী করে না, অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে সংযুক্ত হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়ায় অ্যান্টিজেন ধ্বংস হয়। আর মেমোরি বি কোষগুলো কী করে না, পরবর্তী গৌণ ইমিউনো রেসপন্সের জন্য থেকে যায়। গৌণ ইমিউনো রেসপন্স কী আমি সেটা বলবো। আচ্ছা, এক্ষেত্রে কি হয় যে এখানে এই যে বি লিম্ফোসাইট কোষগুলো কিন্তু প্রথমে রক্তের মধ্যে মুক্ত হয়, তারপর সেখান থেকে লিম্ফয়েড অঙ্গে পৌঁছায় এবং সেখানে সাময়িকভাবে সঞ্চিত হয়ে থাকে। যখন অ্যান্টিজেন প্রবেশ করে তখন টি হেল্পার কোষ যখন ওকে সক্রিয় করবে তখন কিন্তু ও সক্রিয় অবস্থায় এই দুটো কোষ তৈরি করবে। এবার এখানে আমি একটা কথা উল্লেখ করলাম, গৌণ ইমিউন রেসপন্স। গৌণ ইমিউন রেসপন্স কি? যদি আমরা ইমিউন রেসপন্সকে দেখি তাহলে আমরা তাকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাথমিক ইমিউন রেসপন্স বা প্রাইমারি ইমিউন রেসপন্স, আর একটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। অ্যান্টিজেনের সঙ্গে প্রথম সংস্পর্শে দেহে প্রথম যে অন্যতম সাড়াটা সৃষ্টি হয় তাকে আমরা প্রাথমিক ইমিউন রেসপন্স বলি। যে টোটাল পদ্ধতিটা যেটা বললাম এটা কিন্তু প্রাথমিক ইমিউন রেসপন্স। এই পদ্ধতিটা কিন্তু যথেষ্ট স্লো, ভীষণ ধীর, দুর্বল এবং অনির্দিষ্ট, প্যাথোজেন স্পেসিফিক নয়, নির্দিষ্ট জীবাণুর ক্ষেত্রে নয়, যার জন্যই আমাদের দেহের এই প্রাথমিক ইমিউন সিস্টেম আছে বলেই যে কোনো রোগ জীবাণু প্রবেশ করলেই কিন্তু আমাদের দেহে এই টোটাল প্রক্রিয়াটা ঘটতে থাকে। যেহেতু এটা প্যাথোজেন স্পেসিফিক নয়, কী ধরনের অ্যান্টিজেন সেটাকে আগে ডিটেক্ট করতে হয়, তারপর তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে হয়, তার জন্য এই প্রক্রিয়াটা কিন্তু যথেষ্ট ধীর গতিতে হয়। কিন্তু এই যে মেমোরি কোষগুলো থেকে যাচ্ছে, মেমোরি বি কোষগুলো থেকে যাচ্ছে, এরা কিন্তু কি করে না, অ্যান্টিজেন যে কোনো একটা অ্যান্টিজেন যদি দেহে প্রবেশ করে তার গঠনটাকে তারা মেমোরিতে ধরে রাখে। তার ফলে কি হয়, পরবর্তীতে যদি এই একই ধরনের অ্যান্টিজেন আবার দেহে প্রবেশ করে তাহলে তারা অতি দ্রুত সেটাকে চিনে নিতে পারে, সঙ্গে সঙ্গে দ্রুত সেটাকে চিনে নিতে পারে এবং তার এগেনস্টে কিন্তু তখন আবার অনাক্রাম্যতা বা ইমিউন রেসপন্স খুব তাড়াতাড়ি তৈরি হয়। এই ইমিউন রেসপন্সটা কিন্তু খুব দ্রুত, নির্দিষ্ট এবং শক্তিশালী। নির্দিষ্ট কেন, মেমোরি সেল তো ধরে রেখেছে নির্দিষ্ট অ্যান্টিজেনের গঠন এবং তার এগেনস্টেই কিন্তু খুব দ্রুত তৈরি হয়ে যায় হচ্ছে অনাক্রাম্যতার রেসপন্সটা। একে আমরা বলে থাকি হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স বা গৌণ ইমিউন রেসপন্স। এই রেসপন্সটা খুব দ্রুত হয়, সাধারণত এই কারণেই বলা হয় যে কোনো এক প্রকার রোগ যেমন মেজলস, পক্স, এগুলো একবার হলে দ্বিতীয়বার আর তা হয় না, কারণ ওই জীবাণুটা প্রবেশ করার সাথে সাথেই কিন্তু মেমোরি বি কোষগুলো ওগুলোকে চিনে ফেলে এবং তার এগেনস্টে ইমিউন রেসপন্স পদ্ধতিটা চালু হয়ে যায়। তাহলে আমরা এখানে বললাম কি ইমিউন রেসপন্স কাকে বলে, ইমিউন রেসপন্স পদ্ধতির একটা চার্ট দেখে আমরা সেটা সম্পর্কে একটু পড়লাম, আর পড়লাম প্রাইমারি ইমিউন রেসপন্স আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স বলতে কি বোঝায়। এখন আমরা টিকা বা টিকাকরণ সম্পর্কে একটুখানি জানব। আগে আমরা জেনেছি যে রোগ প্রতিরোধের জন্য কৃত্রিম অনাক্রাম্যতা জরুরি। টিকা বা ভ্যাকসিন হলো মানুষের আবিষ্কৃত একটা কৃত্রিম রোগ প্রতিরোধ ব্যবস্থা। বাইরে থেকে ইঞ্জেকশন দিয়ে বা সরাসরি টিকা খাওয়ানো হয়, টিকা খাইয়ে এই প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হয়, ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। নাহলে টিকা কি যদি আমরা বলি, রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোনো মৃত বা দুর্বল জীবাণু বা জীবাণুর কোনো অংশ, জীবাণু দেহের কোনো অংশ বা সেখান থেকে প্রস্তুত কোনো উপাদান যদি মানুষের শরীরে প্রবেশ করানো হয় তাকে আমরা বলে থাকি টিকা বা ভ্যাকসিন। আর রোগ প্রতিরোধের জন্য নির্দিষ্ট সূচি অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর যদি কোনো টিকা প্রদান করা হয় তাহলে তাকে আমরা বলে থাকি যে টিকাকরণ বা ভ্যাকসিনেশন। এই টিকাকরণ বা ভ্যাকসিনেশন কিন্তু নির্দিষ্ট পদ্ধতি মেনে বা নির্দিষ্ট নীতি মেনে দিতে হয়। প্রথমবার দেহে কোনো রোগ জীবাণু বা তার অংশ সামান্য মাত্রায় প্রবেশ করালে তার এগেনস্টে একটা প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে আমাদের অনাক্রাম্যতা তন্ত্র।
এবং পরবর্তীকালে যদি ওই রোগ জীবাণুর সংক্রমণ ঘটে, দেহ কিন্তু ওই অ্যান্টিজেনকে বা ওই রোগ জীবাণুকে চিনতে পারে, কারণ অনাক্রম্যতা তন্ত্রের যে স্মৃতি কোষগুলো আছে, মেমোরি সেলগুলো আছে, সেই মেমোরি সেলগুলো কিন্তু ওই রোগ জীবাণুকে চিনতে পারে এবং দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, যেটা হচ্ছে সেকেন্ডারি যে ইমিউন রেসপন্সটা, সেটা খুব তাড়াতাড়ি হয়, একটু আগেই আমরা পড়লাম। ফলে রোগটা দেহে সংক্রামিত হতে পারে না। তো সেক্ষেত্রে বাইরে থেকে যেটা প্রবেশ করানো হয় সেটা যেন অত্যন্ত দুর্বল মাত্রার হয়, যাতে সেটা একটা হিউজ কোনো এফেক্ট মানুষের দেহের উপর ফেলতে না পারে। তো টিকাকরণের ক্ষেত্রে যদি আমরা দেখি, টিকাকরণ সর্বপ্রথম টিকা আবিষ্কার করেন হচ্ছে ব্রিটিশ চিকিৎসক ডক্টর এডওয়ার্ড জেনার 1796 সালে প্রথম গুটি বসন্তের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেন। এবার আমরা একটু টিকা প্রকারভেদগুলো জেনে নেব, কিরকম ভাবে কি কি ধরনের টিকা দেওয়া যেতে পারে। জীবাণু ব্যবহারের যে কৌশল, কিভাবে আমরা জীবাণুটাকে টিকা হিসেবে ব্যবহার করছি, তার উপর ভিত্তি করে কিন্তু মোটামুটি 5 ধরনের টিকার কথা আমরা বলতে পারি। একটা হচ্ছে জীবিত দুর্বলীকৃত টিকা বা লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। এই ধরনের টিকায় কি করা হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া বা যে ধরনের জীবাণু হোক না কেন, তার আম, ক্ষতিকর যে স্ট্রেনটা রয়েছে সেটাকে দুর্বল করে জীবিত অবস্থাতেই স্বল্প মাত্রায় দেহে প্রবেশ করানো হয়, যার ফলে কি হয়, সেটা এতটাই দুর্বল, সেই স্ট্রেনটা দেহে প্রবেশ করছে এবং তার এগেনস্টে অনাক্রম্যতা তৈরি হচ্ছে, মেমোরি সেলগুলো তাকে চিনে রাখছে, কিন্তু সেটা খুব দুর্বল মাত্রায় থাকে বলে কিন্তু সে বেশি রোগ সংক্রমণ ঘটাতে পারে না। এর উদাহরণ হলো এমএমআর টিকা। আমি এই টিকাগুলো সম্পর্কেও ডিটেলে বলবো, এমএমআর টিকা কি। এরপর হচ্ছে নিষ্ক্রিয় টিকা, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এটা কি, কোনো রাসায়নিক পদার্থ দ্বারা, যেমন ফরমালিন, ফেনল, এগুলো দ্বারা জীবাণুকে নিষ্ক্রিয় বা বিনাশ করে নেওয়া হয়, তারপর সেটাকে টিকা রূপে দেওয়া হয়। তার ফলে, যেমন জলাতঙ্কের টিকা হচ্ছে এর একটা উদাহরণ, তার ফলে কি হয়, জীবাণুটা নিষ্ক্রিয় থাকলো, জীবাণুটা কোনো রকম রোগ সংক্রমণ ঘটাতে পারবে না, কিন্তু জীবাণুটা যখন দেহে প্রবেশ করলো, তার গঠন সম্পর্কে, তার ক্ষতিকারক গুণ সম্পর্কে দেহ অ্যালার্ট থাকলো। অধিবিষজাত টিকা বা টক্সয়েড টিকা বা টক্সয়েড ভ্যাকসিন, জীবাণু দ্বারা সৃষ্ট অধিবিষকে নিষ্ক্রিয় করে, মানে জীবাণু যে ক্ষতিকারক পদার্থটা তৈরি করছে তাকে নিষ্ক্রিয় করে যখন টিকা তৈরিতে ব্যবহার করা হয়, সেটা মানুষের দেহে প্রবেশ করানো হয়, তাকে আমরা বলে থাকি হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন। টিটেনাস টক্সয়েড হচ্ছে একটা টক্সয়েড ভ্যাকসিনের উদাহরণ। সংযুক্ত বা কনজুগেটেড ভ্যাকসিন, কিছু জীবাণুর বাইরে, দেহের বাইরে দেখা যায় বহু শর্করার একটা আস্তরণ থাকে, যা কিনা তাকে টিকা রূপে কাজ করতে বাধা দেয়। সেক্ষেত্রে কি করা হয়, বহু শর্করার ক্ষেত্রে প্রোটিন সংযুক্ত করে তাকে টিকা হিসেবে ব্যবহার করা হয়। যেমন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টিকা হচ্ছে একটা সংযুক্ত বা কনজুগেটেড, বা কনজুগেটেড নিউমোকক্কাল ভ্যাকসিন হচ্ছে একটা কনজুগেটেড টিকার উদাহরণ। অর্ধ একক টিকা বা সাব ইউনিট ভ্যাকসিন, এক্ষেত্রে কি হয়, সম্পূর্ণ জীবাণুটাকে কিন্তু ব্যবহার করা হয় না, জীবাণুর যে অংশ বা যে ছোট অংশটা সর্বাধিক অনাক্রম্যতা তৈরি করতে পারে তাকেই টিকাতে ব্যবহার করা হয়। যেমন হেপাটাইটিস বি টিকা হচ্ছে একটা সাব ইউনিট ভ্যাকসিনের উদাহরণ। তাহলে আমরা এখানে 5 প্রকার ভ্যাকসিনের উদাহরণ পেলাম, মানে প্রকারভেদ পেলাম। একটা হচ্ছে জীবিত দুর্বলীকৃত টিকা বা লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, নিষ্ক্রিয় টিকা বা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, অধিবিষ জাতীয় বা অধিবিষজাত টিকা বা টক্সয়েড ভ্যাকসিন, সংযুক্ত টিকা বা কনজুগেটেড ভ্যাকসিন, অধ একক টিকা বা সাব ইউনিট ভ্যাকসিন। এখন আমরা কতগুলো গুরুত্বপূর্ণ টিকা সম্পর্কে একটু জানবো। প্রথমে যে টিকাটার কথা বলবো সেটা হচ্ছে এমএমআর, ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম, ক্যাপিটাল আর, এইভাবেই টিকাগুলোকে শর্ট ফর্মে লেখা হয়ে থাকে। মেজলস, মাম্পস, রুবেলা, এই ভ্যাকসিনটা হাম, রুবেলা আর মাম্পসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। শিশুদের ক্ষেত্রে এটা 9 থেকে 12 মাসে একটা ডোজ দেওয়া হয়ে থাকে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটেনাস। এই টিকাটা ডিপথেরিয়া, হুপিং কফ আর টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। শিশুদের ক্ষেত্রে 3 থেকে 9 মাস বয়সে 3টে ডোজ 1-2 মাস অন্তর অন্তর দেওয়া হয় এবং 18 থেকে 24 মাস বয়সে এর একটা বুস্টার ডোজ দেওয়া হয়। বিসিজি, পরবর্তী টিকা বিসিজি। এই টিকাটা টিউবারকিউলোসিস বা যক্ষ্মার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। শিশুদের ক্ষেত্রে 3 থেকে 9 মাস বয়সে এর একটা ডোজ দেওয়া হয়ে থাকে। ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, পোলিও প্রতিরোধ করে। শিশুদের 3 থেকে 9 মাস বয়সে 3টে ডোজ 1-2 মাস অন্তর অন্তর আর 18 থেকে 24 মাস বয়সে এর একটা বুস্টার ডোজ দেওয়া হয়ে থাকে। টক্সাইড টাইফয়েড ভ্যাকসিন,
টাইফয়েড প্রতিরোধ করে। শিশুদের 5-6 বছর বয়সে 2টো ডোজ, আর 10 বছর বয়সে একটা বুস্টার ডোজ, 16 বছর বয়সে এর একটা বুস্টার ডোজ দেওয়া হয়ে থাকে। এর পরবর্তী যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে টিটানাস টক্সয়েড। এটা একটা টক্সয়েড ভ্যাকসিন। এটা কিন্তু গর্ভবতী মহিলাদের। আর শিশুদের ক্ষেত্রে 10 বছর বয়সের একটা বুস্টার ডোজ আর 16 বছর বয়সের একটা বুস্টার ডোজ দেওয়া হয়ে থাকে। এ তো গেল কতগুলো গুরুত্বপূর্ণ টিকা। এবার টিকাকরণের গুরুত্ব সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কেননা টিকাকরণ যে আমরা করব, আমরা কেন করব? টিকাকরণের ফলে অ্যান্টিবডি সৃষ্টি হয়, যার ফলে দেহের রোগ এছাড়া টিকার মাধ্যমে যে ভ্যাকসিন আমাদের দেহে প্রবেশ করে, যা কিনা ভাইরাস ব্যাকটেরিয়াগুলোর প্রজনন ক্ষমতাকে হ্রাস করতে পারে। তাহলে টিকা আমরা করব না, কৃত্রিমভাবে অনাক্রম্যতা সৃষ্টি করার জন্য আমাদের দেহে টিকাকরণ করা হয়ে থাকে।